তোমার ঘরে বসত করে কয়জনা, ও মন জানো না। এই কথা, বা বলা যায় এই চিরন্তর ভাবনার কথা, সে তো লালন সাঁই কবেই তার লেখায় তার গানে বলে গিয়েছেন। কিন্তু সেই খোঁজ আমাদের চলছে আজও। সে তো আলাদা কথা। যদি বলি, বা যদি কেউ বলেন তোমার ফোনে বসত করে কয়জনা, জানি কি আমি বা আপনি বা আমরা, আমার ফোনে বসত করে কয়জনা। কিন্তু জানার তো কথা ছিল, কারণ ফোনটা আমার, সেখানে থাকা যাবতীয় তথ্য সবটাই তো আমার। এ আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু তা সত্ত্বেও কখন যে শীত কেটে চোর ঢুকছে আর নিমেষে সাফ হয়ে যাচ্ছে আমার কষ্টার্জিত অর্থ, অথবা আমার ব্যক্তিগত যাবতীয় তথ্য চলে যাচ্ছে অন্য কোথাও, হয়ে যাচ্ছে হাত বদল, জানতে পারছি না। কিন্তু জানাটা খুব দরকার। অথ কিম, কথায় বলে there is no problem that has no solution। তাই আসুন আজ সেই সলিউশনের খোঁজ করা যাক। বরং কি সেই উপায় যার মধ্যে দিয়ে আমরা সাইবার সেফ থাকতে পারবো। আজকের এই প্যানেল ডিসকাশনে আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন। কথা আমি বলবো শুরুর দিকে খানিকটা, তারা বলবেন আরো বেশি, আর একদম শেষে আপনাদের কাছে পৌঁছে যাব মাইক্রোফোন নিয়ে। আমরা আপনাদের মনে যাবতীয় প্রশ্ন করতে পারেন, সরাসরি উত্তর দেবেন আমাদের বিশেষজ্ঞরা। শুরুতেই আসা যাক সাম্যজিৎ বাবুর কাছে। মিস্টার মুখার্জি, একটা সমস্যা প্রায়শই হয়, আমার তো বটেই, আমি জানি এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন অডিটোরিয়ামে তাদের মধ্যে অনেকেই এই সমস্যাটার সঙ্গে পরিচিত। হঠাৎ করে ধরা যাক রামবাবুর কাছে একটি ফোন এলো তার খুব পরিচিত কারুর, যে কি সমস্যা তোমার, তিনি জানেন না কি সমস্যা। না, তুমি তো আমাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠালে বা মেসেঞ্জারে পাঠালে যে তোমার ইমিডিয়েটলি 30,000 টাকা লাগবে, আমি তাও পে করবার আগে ভাবলাম একবার তোমায় জানাই। রামবাবু নিজেই জানেন না যে তার এতটাই সমস্যা যে তিনি সেই টাকাটা চাইছেন কারো কাছে, অর্থাৎ তার নামে একটি ফেক অ্যাকাউন্ট হয়েছে, হয়তো সেটা ফেসবুকে হয়েছে বা অন্য কোনো ভাবে, আমরা জানি না, রামবাবুও জানেন না। কিন্তু তার পরিচিত জনেদের কাছে তার অ্যাকাউন্টের তরফ থেকে পৌঁছে যাচ্ছে অর্থ সাহায্যের জন্য কিছু হেল্প। এক্ষেত্রে রামবাবু যেহেতু মানুষটিকে সবাই জানেন যে তিনি বেশ বিশ্বস্ত একজন মানুষ, বিশ্বাসযোগ্য মানুষ, অনেকেই কিন্তু তাকে এই টাকাটা দিয়েও দিচ্ছেন। কিভাবে সম্ভব? রামবাবু তো জানলেন না, তার জায়গায় আমিও থাকতে পারি, আমি তো জানলামই না, কিভাবে সম্ভব এটা? বলতে গেলে সবার প্রথমে হচ্ছে আমি যদি সোশ্যাল মিডিয়াটাকে মাইক্রোফোনটা হ্যাঁ হ্যালো আমি যদি সোশ্যাল মিডিয়াটাকে দিনের পর দিন এতটাই নিজের খুব কাছের বলে মনে করতে থাকি এবং সেটাই একমাত্র বিশ্বস্ত জায়গা হিসেবে দেখি, তাহলে এই ফ্রড কোনোদিনও কমানো যাবে না। যে মানুষটিকে আমি চিনি, যে আমার প্রোফাইলে রয়েছে, তার ডেফিনেটলি আমি তাকে যখন টাকা পাঠাবো তার নিশ্চয়ই আমি তাকে কল করে নেবো একবার, সে যদি বিপদে পড়ে থাকে। তো আমি যদি তার একটা ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজের উপর ভরসা করে তাকে যদি আমি 30,000 কেন 50,000 টাকাও পাঠিয়ে দিই, তো আমি তো ভেরিফাই করছি না যে কোন অ্যাকাউন্টে যাচ্ছে টাকাটা। আমি যে কোন অ্যাকাউন্টে পাঠাবো যখন তিনি চাইলেন, তাকে তো বাই কলেও একবার ফোন করে জিজ্ঞেস করা যায়। এরকম প্রচুর হয়েছে। বেশিরভাগ এই ধরনের ক্ষেত্রে টার্গেট হয় হচ্ছে কলেজের কোনো প্রিন্সিপাল বা এইচওডি বা কোনো নোন পার্সন যে খুব পপুলার, যার প্রচুর মানে পপুলারিটি আছে, এইসব মানুষের প্রোফাইলগুলোকেই মানে টার্গেট করে ফেক প্রোফাইল দিনের পর দিন সহজেই বিশ্বাস করা যায়। একদম, মানে সে খুবই নোন মার্কেটে, তার প্রত্যেকেই তাকে চেনে এবং তার একটা ইম্প্যাক্ট রয়েছে। তো সেই সব মানুষের প্রোফাইলের উপর বেস করে আমরা দেখেছি যে তাদেরকে ফেক প্রোফাইল বানায় এবং টাকা চায়, অথবা টাকা চাওয়ার থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন নেয়। শুধু যে টাকা না চায়, কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন অনেক সময় চেয়ে থাকে। তো এই ক্ষেত্রে বলা যায়, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট আছে সে তার মালিককে একমাত্র বিশ্বাস করে, কারণ মালিকের থেকে ওটিপি নিয়ে বাকি ব্যাংকিং ট্রানজাকশন এন্ড এই সব জিনিসপত্রগুলো হয়। তো সে তার একটা ফেসবুকের মেসেজের উপর বিশ্বাস করে বাকি ট্রানজাকশনটা করবে। তো অ্যাকচুয়ালি আমায় ভাবতে হবে এটা একটা বিনোদনের মাধ্যম, সোশ্যাল মিডিয়াটা, নাথিং এলস। এটাকে যদি জীবনের কাজকর্মের সাথে যুক্ত করে নিয়ে এগোনো হয়, তাহলে এখানে বিপদ আসবেই। আর সেই বিপদে যদি আমরা পড়েই যাই, ধরা যাক যে আমি রামবাবুকে সাহায্য করেই দিয়েছি,
যে ঠিক আছে উনি চাইছেন এইভাবে, যখন আমার আর ফোন করে ভেরিফাই করার দরকার নেই, আমি দিয়ে দিলাম টাকাটা। তারপর যখন রামবাবু জানালেন আমায় যে ভুল করেছো, তো আমি তো চাইনি, তখন আমি কোথায় যাব অভিযোগটা জানাতে? আমি যে 30,000 টাকা বা 50,000 টাকা যেটা দিয়ে দিয়েছি সেটা পাবো কোথা থেকে? ডিএসপি সাহেব আমাদের কি বলবেন? নমস্কার। আপনাদেরকে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলাটা খুব জরুরি, এবং আমি আকাশবাণীকে ধন্যবাদ দেব এবং বিশ্বভারতী অথরিটিকে আমি সাধুবাদ জানাবো যে এরকম একটা প্ল্যাটফর্ম বা এই অডিটোরিয়াম শেয়ার করার জন্য। দেখুন, আমি প্রচুরবার অনেক জায়গায় শুনেছি যদি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করো টাকা রিটার্ন। কেউ কেউ বলে না না ওটা জানিস না, এখন 72 আওয়ার্সের মধ্যে হয়ে যাবে। স্যার, এই আমি যখন ছোট, আপনারা অন্তত আমার বয়সে যারা, আই এম 56 নাও স্যার, এই 29 বছর না এই পুলিশের আমি অ্যান্টি ক্রাইম ছাড়া স্যার আর আমি কিছু জানি না, মানে কিছু জানি না স্যার। সিম্পলি আই ডোন্ট নো এনিথিং। যখন স্যার 1994 সালে পুলিশে ভর্তি হলাম, তো রাত্রিবেলায় না স্যার আমি ওই এই রিভলভার নিয়ে ঘুমাতাম। ডেড আওয়ার্স অফ নাইটে কোনো জায়গা থেকে ফোন আসতো যে ঘরে ডাকাতি হচ্ছে, তোর তখন রিভলভার নেওয়ার টাইম পেতাম। তারপরে কি আসলো এইসব মোবাইল ফোন, দেন দিস এখন ক্রিপ্টোকারেন্সি। তো দেখুন স্যার, তখন যে চাকরি পাওয়ার আগে শুনতাম যে পিসি সরকার নাকি ওই এখানে মহাজাতি সদনে মিটিং হচ্ছিল, 1 ঘন্টা না 2 ঘন্টা পরে পৌঁছেছিলেন। ওই পরে পৌঁছিয়ে সব অডিয়েন্স যখন বলছে যে আপনি কেন 2 ঘন্টায় আসবেন, বলে না না দেখুন তো আপনার এখন তো 5 মিনিট বাকি আছে। তো সবাই নাকি করে দেখেছিল 5 মিনিট বাকি। আবার এটাও শুনলাম যে বাইরে গিয়ে কেউ কেউ আবার এসটিডি বুথ থেকে বাড়িতে ফোন করে যাচ্ছে, না এখনো তো 5টা বাজেনি রে। তো সেই জিনিস পরে যখন ওই আমি জিজ্ঞেস করছি না আমি কাকে, আর বলছি না, যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা উনি কি করে করেছিল, বলে আমি শুনেছি জানিস তো। মানে যিনি করেছিলেন বলেছিলেন, তিনাকে যখন জিজ্ঞেস করেছিল পরে কেউ যে আচ্ছা তুমি এটা কি করে করেছিলে, তুমি যেমন শুনেছো এটাও আমি আর শোনা, এটা হয় না। আপনি শুনে নিন স্যার, ক্রাইম জীবনের একটা আনওয়ান্টেড হলেও অনেক ক্ষেত্রে ঘটে যেতে পারে। আপনাকে বলে দিচ্ছি স্যার, কোন ক্রাইমের, হ্যাঁ হয়তো বিয়ে কপ বলা কতটা উচিত আমি জানি না, আপনি শুনে নিন স্যার, ক্রাইম এমন একটা জিনিস জীবনের আমাদের অধ্যায় বা যা কিছু বলতে পারেন অঙ্গ, 100% রিটার্ন বলে কিছু হয় না। নো জুডিশিয়ারি, নো পুলিশ, নো বিদ্যুৎ মন্ডল ক্যান পেড ব্যাক ইউ 100%। নাথিং মিনস নাথিং, নান ক্যান। আপনি শুনে নিন স্যার। আচ্ছা বলে নিন স্যার, কিছুদিন আগে দেখবেন খুব চর্চিত ওই দিল্লিতে যেটা আমাদের রেপ উইথ মার্ডার, নির্ভয়া কাণ্ড যেটা বলে খুব, তারপরে যখন ওনার 5 জনের ডেথ সেন্টেন্স হলো, নির্ভয়ার মা বললো আমি খুব হ্যাপি, এই হলো। আচ্ছা স্যার, আমরা 5 জনের ফাঁসি দিতে পেরেছি, নির্ভয়ার প্রাণটা কি ফেরত দিতে পেরেছি? নো। ক্রাইমে স্যার 100% পেড ব্যাক বলে কিছু হয় না। আচ্ছা ধরে নিন স্যার, you were duped, looted, cheated by 10,000 of rupees, and I am a cop, I could be able to work well and I could be able to refund you 10,000 of rupees. আচ্ছা স্যার, এইটা করতে 2 মাস লেগে গেল। এই রাত্রিবেলায় যে অ্যাগনিটা আপনার হলো, আপনি যে পরে এবার ফোনে বাজলে আপনি যে ভয় পেতেন, সেটা কি করে পে করবো? ক্রাইম এমন একটা অধ্যায় স্যার, তাহলে what can prevent us? Awareness, awareness and awareness. I am proud you people have organized this, sir. Awareness ছাড়া স্যার নাথিং ক্যান প্রিভেন্ট অ্যান্ড নাথিং ক্যান প্রিভেন্ট। সেই জন্য আপনি বলবেন যে এটা করব, আপনি এটা বলে দেন স্যার কোথায় গেলে টাকা পাবো, আমার স্যার জানা নেই। ইয়েস, তাহলে কি স্যার কোনো জায়গা নেই? আছে। সঙ্গে সঙ্গে বিফোর গোয়িং টু এনি পুলিশ, এনি কপ, হোয়াট ইউ পিপুল উইল ডু, প্লিজ ডু রিং 1930। 1930 স্যার কোথাও যাওয়ার আগে রিং করবেন। 24/7 স্যার আমাদের লোক বসে আছে টু রিসিভ ইউর কলস। আমি আবার বলছি স্যার, তাহলে বললেন স্যার হয়ে গেল, তাহলে আমি করে দেবো, আমি টাকা ফেরত পেয়ে যাবো। ইট ইজ নট 100%। ওয়াই নট 100%? আচ্ছা স্যার, আপনার টাকা যদি ইন ট্রানজিট থাকে, এই স্যারদের মতো ব্যাংক, এই ব্যাংক টু ওই ব্যাংক, ওই ব্যাংক টু ওই ব্যাংক, আপনি এই ব্যাংকে ফেললেন এসবিআই, এসবিআই থেকে মিসক্যান্ট করবে কি ওটা থেকে ওই একটা ব্যাংকে নিয়ে যাবে, জাম্পিং।
তাহলে স্যার আপনি কি ভাবেন স্যার যে উনি অত বোকা যে নিয়ে রেখে দেবে when you will ring to 1930 and in the system it will be blocked? মিন টাইমে যদি উঠে যায় স্যার তাহলে কিন্তু 1930 তো কাজ হবে না, থাকলে হবে থাকার সম্ভাবনাটা কম। না, নিশ্চয়ই থাকার সম্ভাবনা থেকে না থাকার সম্ভাবনাটা কম। কিন্তু আমি বলছি, আপনি যদি বলেন আমি এইখানে করবো স্যার, আপনি আমাকে একটা জিনিস বলে দেন where I shall be it is 100% that I shall get my back my fund, answer is no। সেই জন্য কি স্যার, আচ্ছা স্যার এই ওটিপি দেন স্যার, শুনে নিন স্যার, হোয়াট ব্যাংক নিডেড, ব্যাংক হ্যাজ টেকেন অল দ্য থিং ইন টাইম অফ ওপেনিং দ্য অ্যাকাউন্ট। ব্যাংক উইল নেভার এভার রিং ইউ ব্যাক। নেভার এভার মিনস নেভার এভার। কোনো দিন স্যার কোনো ব্যাংক কোনো কাস্টমারকে ফোন করবে না, স্যার উইল সে বেটার দ্যান মি। এবারে তাহলে একটু ব্যাংকের কথাতেই আসি। ধন্যবাদ বিদিত বাবু, আবার আসি আপনার কাছে অন্য বিষয়ে। ব্যাংক ফোন করবে না, কিন্তু ব্যাংক তো আমাদের প্রায়শই মেসেজ করছে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, ক্রেডিট পয়েন্ট পেয়েছেন, এতগুলো টাকা, 10,000 15,000 টাকা এক্ষুনি আমরা চাইছি ওটা আপনার ক্রেডিট করে দিতে আপনার ব্যাংকে, এই লিঙ্কটাতে ক্লিক করুন বলে একটা লিঙ্ক আসছে। উপরে কিন্তু লেখা আছে, যেহেতু এসবিআই এর ডিজিএম আছেন আমাদের সঙ্গে মিস্টার সাহু, তো আমি এসবিআই এর নাম করে বলছি, SBI 0V এরকম কিছু একটা নাম থাকছে, আমাদের সবার ফোনে এরকম মেসেজ আসে। তাহলে ব্যাংক তো আমাদের বলছে টাকা দেবে, ক্লিক করো, আমরা কি নেব না টাকাটা? ওকে, সো প্রথমত ধন্যবাদ এই ধরনের আয়োজনের জন্য আপনার আকাশবাণী এন্ড টিমকে। নাও আপনি যে জিজ্ঞেস করলেন কি এই ধরনের লিঙ্কের নিয়ে আমি এখনই জাস্ট বলছি আপনাকে, মানে জাস্ট এই আসার আগে আমি জাস্ট আজকে মোটামুটি 2 লক্ষ আমি মেসেজ ফ্লড করেছি, 2 লক্ষ, হ্যাঁ, ফর কেওয়াইসি। ওইখানে মানে আমাদের লেখা আছে কি প্লিজ ভিজিট টু দ্য ব্রাঞ্চেস। তার ফলে কি হয় নাকি মানুষের মানে পাবলিকের ভিতরে যেন কোনো ডাউট যেন না থাকে। অ্যান্ড আমরা কোনোদিনই ব্যাংক কোনোদিনই পাঠায়নি, কোনো ব্যাংক, নট অনলি SBI, কোনো ব্যাংক আপনাদেরকে লিঙ্ক পাঠাবেনি। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে কি ব্যাংক কোনোদিনই কেওয়াইসির জন্য বা কোনো কিছু ডকুমেন্ট রিকোয়ার্ডের জন্য আপনাকে অনলাইন চাইবেনি। কিন্তু আপনার জন্য প্ল্যাটফর্ম দেওয়া আছে, প্ল্যাটফর্ম ইন দ্য সেন্স ইউনো মাধ্যমে। আমাদের স্টেট ব্যাংকের ইউনো আছে, ইউনো থ্রু দিয়ে যদি আপনারা কাস্টমার, আপনি ইউনো ডাউনলোড করুন, ইউনো। বাট থিং ইজ দেয়ার কি ইউনো শুড বি ডাউনলোডেড থ্রু অথরাইজ চ্যানেল। সেটা হচ্ছে আপনার প্লে স্টোর লাইক দিস অথরাইজ চ্যানেল থেকে আপনি ইউনো ডাউনলোড করছেন, যেখান থেকে আপনি ট্রানজাকশন করছেন। কিন্তু ইউনোতে প্রভিজন আছে আপনি কেওয়াইসি আপডেট করার বা কিছু অন্য কিছু অ্যাড্রেস চেঞ্জ করার সমস্ত প্রভিজন আছে। নেট ব্যাংকিং ফ্যাসিলিটি আছে, ওইখানেও প্রভিজন আছে, আমাদের ATM এ প্রভিজন আছে, আমাদের প্রত্যেকটা আমাদের ইন্টারনাল চ্যানেলের মধ্যে আপনার প্রভিজন আছে। আদারওয়াইজ আপনি ব্রাঞ্চে ভিজিট করে নিয়ে আপডেট করুন আপনি কেওয়াইসি ডকুমেন্ট। বাট বিইং এ ব্যাংকার, নট অনলি SBI, other banks also, they are not asking any document, any OTP, any CVV, any KYC document. They are not asking through the what is this phone call or maybe through link or any other mode. Another thing is there ki link আমরা দেখি কি link যখন আমরা ডাউনলোড করি that time কি হয় কি মিররিং হয়ে যায়। আপনার মোবাইল থেকে আপনার মিররিং হচ্ছে, আপনাকে OTP না দিতে গেলেও OTP দেখতে পাচ্ছে। That is the main thing is there ki here how much we have to be take care. So ওই সময় আমাদেরকে ইমিডিয়েটলি আইদার ফ্লাইট মোডে আমাকে থেকে নিয়ে যাওয়া উচিত, মানে মোবাইলকে ফ্লাইট মোডে রাখা উচিত। আদারওয়াইজ ইউ জাস্ট ইমিডিয়েটলি কল টু দ্য কল সেন্টার অফ দ্য ব্যাংক। তো আমাদের ব্যাংকের হচ্ছে কল সেন্টার হচ্ছে 18002100 or 18001234। ইউ জাস্ট কল দেম, আপনি কল করুন, আপনি বলুন কি ভাই কি আপনি এমনি ব্যাপার, আপনি আমার টোটাল চ্যানেল, অল চ্যানেল শুড বি ব্লকড। অ্যান্ড ইমিডিয়েটলি নেক্সট ডে আপনি ভিজিট করুন ব্রাঞ্চে গিয়ে আবার আপনি ব্রাঞ্চে রিপোর্ট করুন, আপনি সাবমিট করুন। অ্যান্ড যদি পয়সা বেরিয়ে গেছে তাহলে 19 স্যার বললেন যেমন কি 1930 MHA পোর্টালে আছে, ও আপনার 1930। অ্যান্ড দেন অ্যানাদার থিং ইজ দেয়ার cybercrime.gov.in। এই দুটো থেকে মাধ্যম থেকে আপনি আপনার কমপ্লেন লজ করতে পারেন। যেখানে আছে 1930 থেকে যখন আপনি কমপ্লেন লজ করবেন, আপনার 3 দিয়ে 14 ডিজিটের নম্বর আপনার আসবে, 3 দিয়ে স্টার্টিং ফ্রম 3। আর যেটা হচ্ছে cybercrime.gov.in সেটাতে হচ্ছে 2 দিয়ে স্টার্ট হবে, কিন্তু 14 ডিজিটের নম্বর আপনি টোকেন কমপ্লেন নম্বর পাবেন।
ঠিক আছে? তারপরে কি হয় কি, এটা দিস ইজ দ্য প্রসেস। তারপরে ওইখান থেকে I4C কাছে যাবে। I4C হচ্ছে এনসিআরবি পোর্টালের মাধ্যম দিয়ে আমাদের ব্যাংকের কাছে আসে, কি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পয়সাগুলো বেরিয়ে যায়। তো ওই ওই আমাদের কি হচ্ছে, আমাদের একটা আলাদা করে আপনার সাইবার সেল বলে আমাদের একটা প্রত্যেকটা ব্যাংকে একটা রান করছে সাইবার সেল, যেটা হচ্ছে কি 24x7 আমাদের রান করছে। যেই আপনি কমপ্লেন করবেন, আপনার যে পয়সা যেমন কি পাস হচ্ছে মানে থ্রু মানে আদার চ্যানেল, মনে করুন আমাদের স্টেট ব্যাংক থেকে পয়সা বেরিয়ে গেল, ভদ্রলোকের অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাংক থেকে বেরিয়ে গেল, অন্য ব্যাংকে চলে গেল, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে মুভমেন্ট হচ্ছে, টাকার মুভমেন্ট। কিন্তু ইন দ্য প্রসেস আমরা কি করি, অনেক সময় চেষ্টা করি আমরা আটকাবার, যদি আটকে যায় দেন ইটস ওকে, আদারওয়াইজ উইল পুট হোল্ড টু দ্য অ্যাকাউন্টস। সো দিস ইজ দ্য প্রসেস ফ্লো ইজ দেয়ার, বাট থিং ইজ দেয়ার কি আপনার গেট ব্যাক টু দ্য অ্যামাউন্ট is around 50-20% is chances is there. It depends upon the how fast it is moving out. মানে মনে করুন মানে 50 to একজনের কাছে গেল 20% পয়সাটা, 50 to 20% মানে তো খুবই কম চান্স পাওয়ার, 15-20%, তাই না? মানে yes. অর্ধেক Chances এবং is very less. 20% মানে আরো কম, উপরের হ্যাঁ। দিকে তো নেই চান্সেসটা। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি মানে কি একটা অ্যাকাউন্টে গেল, তাও ওইখান থেকে মানে 100 অ্যাকাউন্টে চলে গেল বা 50 অ্যাকাউন্টে চলে গেল, আবার ওইখান থেকে আবার বেরিয়ে আবার 50 অ্যাকাউন্টে চলে গেল। তো এই ধরনের কি হয় কি মানে যে চ্যানেল ওদের চ্যানেলটা হচ্ছে ওয়েল এস্টাবলিশ চ্যানেল, সে কি পয়সাটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওটা বেরিয়ে যায় আর কি, ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, আবার অন্য অ্যাকাউন্টে চলে যায়। তো দ্যাট ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ব্যাংকে 24x7 সাইবার সেল একটা উইং কাজ করছে আর কি, জাস্ট টু পুট হোল্ড দ্য অ্যাকাউন্ট। আমরা এবারে আসবো রাজর্ষি বাবুর কাছে, সাইবার লয়ার তিনি। ধরা যাক আমি জানি না এবং এরকম কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, যে ব্যাংক থেকেই তো পাঠিয়েছে, আমার ক্রেডিট পয়েন্ট আছে, যখন লিঙ্কে ক্লিক করলাম কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টের থেকে অনেকটা টাকা গায়েব। এইভাবে যদি কখনো সাইবার ভিকটিম হয়ে যাই আমরা, সেক্ষেত্রে আইন কি বলছে? কোনো আইনি সহায়তা আমরা পেতে পারি কি? এক সেকেন্ড, এটা বলছি তবু আমি জাস্ট টেকিং ফিউ সেকেন্ড। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। এটা না যে তার মানে 1930-তে কল করলে টাকা প্রত্যেকদিন মাইক্রোফোনটা একটু কাছে নেবেন। সেভারেল ক্রোর আটকাচ্ছে, সেভারেল ক্রোর আটকে তারা যাতে কমপ্লেন ফেরত পায় তার প্রসেস চলছে কন্টিনিউয়াস, সেটা চলছে। এটা না যে গেল 1930 ফোন করলে একটা টাকা আটকাচ্ছে, অ্যান্সার ইজ নো, সেভারেল ক্রোর পার ডে আটকাচ্ছে। হ্যাঁ, তবু আমি বলবো যদি ভিকটিম হয়ে যায় কেউ, ইমিডিয়েটলি মানে পুলিশের থানায় যেতে তার আগে 1930-তে কল করে দেন ইউ ক্যান মুভ। তাছাড়া ওখান থেকে এমনি সিস্টেমে একবার আসবে, তবু যতটা সম্ভব করা দরকার। ইন ট্রানজিট টাকা অনেক থাকে, সেটা আটকানো গেলেও তখন সেটা আলটিমেটলি ফেরত পাওয়ার ব্যাপারটা আছে। রাজর্ষি বাবুর কাছে এবারে আসবো, আইন আমাদেরকে কিভাবে সাহায্য করবে? আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস মানে প্রথমে আগে ধন্যবাদ জ্ঞাপনটা ছেড়ে ফেলি। সবাই যেমন বললেন যে আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ, এবং এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা মঞ্চে আয়োজন করার জন্য, এবং স্যারের মতো এরকম বিদগ্ধ ব্যক্তিদের এখানে রাখবার জন্য। আমরা তো শিক্ষানবিশ। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি জাস্ট স্যার যেটা বললেন যে 1930-তে ইমিডিয়েট কমপ্লেন, আমি তার আগে জাস্ট একটা ছোট পয়েন্ট অ্যাড করতে চাইবো। 1930-তে কল করে সেই প্রসেসটা হতেও কিন্তু আমার অ্যাটলিস্ট 10 মিনিট সময় লাগবে। তার আগে যদি আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমি যে প্ল্যাটফর্ম থেকে ট্রানজাকশনটা করলাম, মানে ধরুন আমি ফোন পে দিয়ে ট্রানজাকশন করেছি, বা আমি গুগল পে দিয়ে ট্রানজাকশন করেছি, বা কোনো একটা ইউপিআই দিয়ে ট্রানজাকশন করেছি, আমি সেই ইউপিআই প্ল্যাটফর্মে গিয়ে ট্রানজাকশন হিস্ট্রিতে যদি যাই, পার্টিকুলার ওই ট্রানজাকশনটাকে আমি ডিসপিউট রেজ করতে পারবো। ওই কাজটা আগে করে নেবো, করে নিয়ে আই উইল কল 1930। ওটা ডকুমেন্টেশন হয়ে রইল ফার্স্ট। তাহলে ফার্স্ট ডকুমেন্ট ওটা করতে সময় লাগবে আমার হার্ডলি 10 সেকেন্ডস। তার মানে 10 সেকেন্ডে আমি একটা প্ল্যাটফর্মকে জানিয়ে দিলাম যে আমার ওই ট্রানজাকশনটা ভুল ট্রানজাকশন হয়েছে, আমি ওটা ডিসপিউট রেজ করলাম। দেন আই উইল কল 1930। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চুরি গেল, অ্যাকচুয়ালি যে কোনো একটা সাইবার ক্রাইমে আমাদের 3টে জিনিস চুরি যায়। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে তথ্য, আর একটা হচ্ছে সম্মান। এই 3টে জিনিসের বাইরে কিন্তু আর কিছু চুরি যাওয়ার নেই। আর এই 3টে জিনিস যদি চুরি যায় আর কিছু বাকি থাকার নেই, রাইট? ঠিক তো?
তাহলে এই তিনটে জিনিসের মধ্যে আমাদের যে কোনো একটা জিনিস যদি যায়, আমাকে যদি জিজ্ঞেস করে যে কি করণীয়, আমি বলবো প্রথম 5 মিনিট কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে হবে না, জাস্ট কুল ইউর সেলফ ডাউন। কারণ ওই সময়টাই মানুষ এত বাজেভাবে রিয়াক্ট করে ফেলে। এই স্যার বলছিলেন কাস্টমার কেয়ার নাম্বার, প্রচুর মানুষ আছে এই কাস্টমার কেয়ার নাম্বারটা মনে রাখবে না। তাদের পকেটে এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের পেছনে কাস্টমার কেয়ার নাম্বারটা লেখা রয়েছে, সেটা না দেখে দে উইল সার্চ ফর গুগল সার্চ। তারা গুগলে গিয়ে সার্চ করবে, একটা মোবাইল নাম্বার পাবে ফার্স্ট লিস্টিং এ, আর ন্যাচারাল সাইকোলজি প্রথম যেটা পাবো সেটাতেই ল্যান্ড করব, গিয়ে আমি সেটাই যাব, সেটাই গিয়ে আবার ডিফ্রডেড হবো। ফলে আমার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমার সোর্সটা কি, সোর্স অফ ইনফরমেশনটা আমি ফার্স্ট দেখবো, যে অথেন্টিকেট জায়গা থেকে আমি ইনফরমেশনটা ফার্স্ট পাবো, যে আমার কার্ডের পেছনেই আমার কাস্টমার কেয়ার নাম্বার লেখা রয়েছে, আমি সেখান থেকে দেখে কল করব। খুব কমন প্রবলেম যেমন আরেকটা যেটা হয়, এটিএম এ সোয়াইপ করলাম, অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, টাকা ডিসপেন্সড হলো না, ভেরি কমন প্রবলেম, আপনার আমার সবার সাথে হয়েছে। মানুষ পারপ্লেক্সড হয়ে গিয়ে ওই মোবাইলে গুগল সার্চ করে, গুগল যে এটা কি ভয়ঙ্কর বস্তু আমি যাই, সার্চ করে সেখান থেকে সার্চ করবে একটা কাস্টমার কেয়ার নাম্বার, দিয়ে সেই নাম্বারে গিয়ে আবার ডিফ্রডেড হবে। এরকম কেসেস হয়েছে বহুবার। তাহলে আমাদের ফার্স্ট করণীয় যেটা, সেটা হচ্ছে আমি যে প্ল্যাটফর্ম থেকে ট্রানজাকশনটা করলাম, ফার্স্ট ট্রানজাকশন, সেই প্ল্যাটফর্মকে আগে ইনফর্ম করে দেবো। সেকেন্ড হচ্ছে আই উইল গো ফর 1930 কমপ্লেন। কারণ বহু জায়গায় এরকম দেখা গেছে, প্র্যাকটিক্যাল 1930 হয়তো আমার ফার্স্টে কল রিসিভ করলো না, চ্যানেল বিজি, একটা এত বড়, এটা খুব হয়। এবং মানে আপনি একটা জিনিস, হেল্পলাইন নম্বরে আমাদের আপনি একটা একেবারে জিনিস রিচ খুব করা, সিম্পলি বুঝুন, সেটা হচ্ছে একটা চ্যানেল আর 1 কোটি বোকামি, মানে এটাকে হ্যান্ডেল করাটাও তো একটা ফিজিবিলিটি ফ্যাক্টর আছে। মানে অনেক সময় এটা বলে যে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করলাম, পুলিশ আমার কমপ্লেন নিল, কিন্তু তারপর আর কোনো কাজ করছে না। 5 জন পুলিশ 5 লক্ষ কমপ্লেন, আপনি ফিজিবিলি চিন্তা করুন তো, এটা পসিবল কাজ করা কারোর পক্ষে? এবং প্রত্যেক কটা ক্রাইম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বোকামি হচ্ছে। এতবার করে মানুষকে বলা হয় যে ও কিছু শেয়ার করবেন না, যেগুলো শেয়ার করবেন সেগুলো ভেবেচিন্তে শেয়ার করুন, ডিলিজেন্টলি শেয়ার করুন। একটা কথা শুনবে না, আপনি শেখাতে যান, শিখবে না, সিরিয়াসলি। এবং তারা এই যে প্রবলেমগুলো নিজেরা ঘটাচ্ছে, তারপরে প্রশাসনের দোষ হচ্ছে প্রশাসন কাজ করছে না। আরে নিজেরা সচেতন হতে হবে তো আগে, সেটা তো সবার আগে প্রয়োজন। মানে এখানে মূল মন্ত্রটা হচ্ছে সচেতনতাই হচ্ছে সুরক্ষার চাবিকাঠি, মানে দিস ইজ দ্য ট্যাগ লাইন। তো এই সচেতনতাই যদি সুরক্ষার চাবিকাঠি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সচেতন হলে তবেই কিন্তু প্রশাসন, পুলিশ, আইন আমাদের হেল্পে থাকবে। আদারওয়াইজ কিন্তু আমরা কন্টিনিউয়াস হেল্পটা পাবো না। আমি একটা বোকা বোকা কাজ করে পুলিশ স্টেশনে যাব, তারপরে গিয়ে আবার সেখানে মিথ্যে কথা বলবো যে আমি কিছু করিনি, তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, কি রাইট? এটা তো কমন প্রবলেম, যে সবাই গিয়ে বলবো আমি তো কিচ্ছু করিনি, আমার অ্যাকাউন্ট থেকে এমনি এমনি টাকা চলে গেল, ওই যে হরলিক্স এর মতো এমনি এমনি খাই, তাই না? এটা তো কখনো হয় না। আমি কোনো সময় আমার শেয়ার করলাম না কোনো ইনফরমেশন, ওটিপি দিলাম না, এমন কিছু একটা ম্যালওয়্যার ডাউনলোড করে নিলাম না যেটা দিয়ে আমার SMS বক্স ভিজিবল হয়ে গেল, তারা একটা ওটিপি পাঠালো অ্যান্ড দ্যাট ইজ ভিজিবল টু দি ফ্রডস্টার, এটা হলো না, অথচ আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, এটা বললেও বিশ্বাস করবো না। ভেরি সিম্পল। এবং এটার জন্য আমাদের কয়েকটা খুব সিম্পল জিনিস, মানে একদম হ্যান্ডস অন করে দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশন আছে, এই হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশনটাকে আপনারা বন্ধ করুন ফার্স্ট। হোয়াটসঅ্যাপটা কোথায় পাবেন? সেটিংসে যান, সেটিংসে গিয়ে সেখান থেকে দেখবেন কি আছে, মিডিয়া অ্যান্ড স্টোরেজ না কি একটা আছে অপশন, সেখানে দেখবেন মিডিয়া অটো ডাউনলোড অপশন আছে, 3টে সেগমেন্ট আছে, when you are in mobile data, where you are in Wi-Fi, where you are in roaming, এই 3টে অপশন আছে, 3টেতেই নো মিডিয়া করে দেবেন। কারণ আপনারা জানেন না যে কোন সময় কোন লিঙ্ক আপনাদের কাছে আসবে, এবং আপনারা অজান্তে সেটাকে ক্লিক করে দেবেন। তার সাথে তো গুড মর্নিং গুড নাইট মেসেজেস অত্যাচার রয়েছেই, ওটা তো ছেড়েই দিলাম। আর হ্যাঁ, তার মধ্যে দিয়ে কত ম্যালওয়্যার ঢুকে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই, এই পাখি উঠছে, ঝর্ণা পড়ছে, তার থেকে কত কিছু ঢুকে যাচ্ছে তার মধ্যে থেকে। মানে সেটাও হয়, আমরা তো ভাবলাম সকালবেলায় সুন্দর পাখি উঠছে আর ঝর্ণার জল আসছে, ফাইলস, একটা GIF ফাইল, সেটা আচ্ছা, তার মধ্যে একটা এমবেডেড ম্যালওয়্যার থাকতেই পারে, এবং সেটা আমার ফোনকে হ্যাক করে নিতে পারে। এবং সেখান থেকে সাবধান হতে হবে। আমরা খুব ভালো মনেই গুড মর্নিং বলি অন্যদেরকে, সকাল বলি, গুড মর্নিং বলতে হয় আমরা GOODMORNING বলবো, দ্যাট উইল বি আ বেটার অপশন। সুপ্রভাত বলতে পারি, সুপ্রভাত বলতে পারি। তো এই যে এইগুলো যদি আমরা একটু ফলো করি,
তাহলে মানে আমাদের খুব কমন 2-3টে সেটিংস, এগুলো যদি আমরা ফলো করি আমরা কিন্তু অনেকটা সেফ থাকবো। আর তার সাথে আইনি সহায়তা বলতে সেটা হচ্ছে ওই স্যার যেটা বললেন, দিস এ ভেরি কমন ইস্যু, 1930-তে কমপ্লেন করা, অথবা যদি 1930-তে আমার সুবিধে না পাই আমি ডাইরেক্টলি cybercrime.gov.in এই সাইটে ঢুকবো, সেখান থেকে আমার কমপ্লেন করার অপশন আছে। যদি অফেন্স এগেইনস্ট ওমেন এন্ড চিলড্রেন থাকে তাহলে সেখানেও আমার কমপ্লেন করার আলাদা এই সেগমেন্ট আছে। ক্ষেত্রে কোনো এফআইআর করা বা জিডি যেগুলো আমরা করে থাকি অন্য ক্রাইমের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে এই ইনফরমেশনটা আগে দিয়ে দেওয়া, দেন উই ক্যান গো ফর আ কমপ্লেন। তার কারণ হচ্ছে আমরা নর্মালি যেটা পাই সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রডস, ম্যাক্সিমাম কেসে 90% কেসে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রডস পাই। যদি আমরা ফাইন্যান্সিয়াল ফ্রডসে 1930 কমপ্লেন করলাম, কমপ্লেন করার পরে আমার কিছু হয়তো কিছুদিন বাদের থেকে আমার বা সঙ্গে সঙ্গে আমার কিছু মেসেজ এলো পুট অন হোল্ড, আমার কিছু অ্যামাউন্ট দেখালো যে এই অ্যামাউন্ট হ্যাজ বিন পুট অন হোল্ড, তাহলে সেটার জন্য আই হ্যাভ টু গো টু কোর্ট। কোর্টে গিয়ে আমাকে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে কোর্টের কাছে ওই অ্যামাউন্টটা ফেরত পাওয়ার জন্য। এই যে অ্যাপ্লিকেশনটা আমি ফাইল করব এটাতে আমার জিআর কেসও হতে পারে, আবার নন জিআর কেসও হতে পারে। মানে তার জন্য কিন্তু আমার ম্যান্ডেটরিলি এফআইআর করতেই হবে তা কিন্তু নয়, আইন সেটা বলে না। তাহলে এফআইআর করেও আমি করতে পারি, এফআইআর করলে আমার একটা কেস নম্বর পড়বে, আর বা আমি জিডি করেও করতে পারি। কিন্তু আমার এই 1930 যে অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা এলো 1930 কমপ্লেন করে, দ্যাট অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওইটাই কিন্তু ট্রেসেবিলিটি ফ্যাক্টর আর কি, ওটাই ট্রেসড হবে। আমরা এবারে আবার আসবো রাজর্ষি বাবুর কাছে। সাইবার সিকিউরিটির সঙ্গে হ্যাকিং কথাটা বড্ড জড়িয়ে আছে, এবং হ্যাকিং বললে মনে হয় ওরে বাবারে, সবার আগে তো তেমনটাই মনে হয়, কিন্তু রাজর্ষি বাবুর মতন এথিক্যাল হ্যাকার রয়েছেন যারা আমাদেরকে সিকিউর করেন। সাম্যজিৎ বাবুর মতন, ঠিক, সাম্যজিৎ মুখোপাধ্যায়, যিনি এথিক্যাল হ্যাকার এবং যিনি বিভিন্নভাবে প্রশাসনের নানান স্তরে সাহায্য করেন, প্রশিক্ষণ দেন যে কিভাবে এই সাইবার ক্রাইম থেকে প্রশাসন প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে সেফ রাখতে পারবেন। আমাদের ক্ষেত্রে সাম্যজিৎ বাবু অনেক ক্ষেত্রেই দেখি যে আধার কার্ড এবং মোবাইল নাম্বার এই দুটোকে কানেক্ট করতে বলা হয়, সেটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য হোক, গ্যাস কানেকশনের জন্য, এখন নানান ক্ষেত্রেই। এই আধার কার্ডে আমাদের যাবতীয় তথ্য রয়েছে, আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এই সব কটাকে কানেক্ট যখন করে দিলাম, আমরা কি কোনোভাবে ওপেন হয়ে গেলাম যারা আমাদেরকে হ্যাক করবে বলে বসে আছে তেমন অপরাধীদের কাছে? দেখুন, আধার কার্ডের সাথে যে যাবতীয় লিঙ্ক হবে এটা গভর্নমেন্ট পলিসি, যেটা আমাদের মানতে হবে, এটা এর বাইরে কিছু নয়। কিন্তু আমরা একটা জিনিস মডেল সবসময় ফলো করি, সেটা হচ্ছে পিপিটি, পিপল, প্রসেস, দেন টেকনোলজি। আগের থেকেই যদি আমরা টেকনোলজির উপর দোষারোপ করি সেটা ভুল। কিভাবে মানুষ ফাঁসছে, আমরা নিজেদেরকে প্রচন্ড ব্যস্ত না থাকলেও ব্যস্ততার মধ্যে বাধ্য হয়ে আছি বলেই আমরা মনে করি। কেউ দেখা গেলো ব্যাংক থেকে ফোন করলো, বা কেউ জমি রেজিস্ট্রি করলো, কে নর্মাল কাজ বললো, ফটাস করে মানিব্যাগ থেকে আধার কার্ডটা বের করে ছবিটা তুলে তাকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আপনি কি করি? আমরা এভরিওয়ান 90% লোক তাই করে। কেন? আপনি একটা অরিজিনাল আপনার আধার কার্ডের একটা পিকচার তাকে পাঠিয়ে দিলেন। আপনি এবারটা মনে করুন, যাকে আপনি পাঠালেন সে ব্যাংকের লোক হোক বা অন্য কোনো লোক হোক, যে কোনো কাজে সেই আধার কার্ডটা আপনার ওই কাজের বাইরে সে অন্য কোথাও কি ইউজ করতে পারবে? নিশ্চয়ই পারবে। কেন? আপনি একটা অরিজিনাল কপি তাকে স্ক্যান করে পাঠিয়েছেন। সবকিছু ডকুমেন্টসেরই শেয়ার করার একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসটা স্যার আরো ভালো করে বলতে পারবেন। তাছাড়াও আমরা যেটা সবসময় বলে থাকি, আমি যাকে যে কপি দিচ্ছি তার ফটো কপি দিন, সেখানে সিগনেচার করুন, ডেট মেনশন করুন যে ডেটে ওই কাজটা করবে, এবং তার পারপাসটা আধার কার্ডে লিখে দিন। আদারওয়াইজ কিন্তু আপনার ওই সেম আধার কার্ড নিয়ে হয়তো ব্যাংকিং এর কাজ ছাড়াও আপনার নামে একটা সিম তুলে নিতে পারে, যেটা আপনি জানতেও পারবেন না যে আপনার নামে সেই সিম থেকে আপনার নামে ফ্রড হচ্ছে সেই সিমের ইউজ করে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যাক টু বেসিক্স এ যাওয়া দরকার, যে একেবারে হার্ড কপি দিলাম, সই করে দিলাম, যাতে জেরক্স করলেও সেখানে আমার সেই ছবি, শুধুমাত্র সাইন নয়, তার সাথে পারপাসটাও লিখে দিতে হবে যে আমার এটা এই কাজের জন্যই আপনার সাথে শেয়ার করছি, নাথিং এলস। কারণ আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, এখানে প্রচুর স্কুল স্টুডেন্টসও রয়েছে, কলেজ স্টুডেন্ট রয়েছে, অনেকে প্রফেশনালও রয়েছে, হোয়াট ইজ আওয়ার আধার কার্ড, আপনার পিএফ, আপনার ব্যাংক, যাবতীয় তথ্য সবকিছু। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি নর্মাল মানুষকে যে নাম্বারটা আপনি শেয়ার করছেন, ফোন নাম্বারটা, সেই নাম্বারটাই আপনার আধার কার্ডের সাথে যুক্ত, সেটাই ব্যাংকের সাথে যুক্ত।
সুতরাং আমরা নিজেরাই আগে নিজেদের তথ্যগুলোকে অন্যকে দান করি, তারপর যখন আমরা কিছুভাবে ফেসে যাই তখন সেই টেকনোলজির ওপর দোষারোপ করি। আগে নিজেদের বুঝতে হবে আমরা কতটা নিজেদের সতর্ক করতে পারবো কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। বাট টেকনোলজির সাথে ডেফিনেটলি আমাদের ডিজিটাল মাধ্যমটাকে বেছে নিতে হচ্ছে এবং সেই ধরনের কাজও করতে হচ্ছে। বাট সাবধানতার সাথে এই শেয়ারিং গুলো না খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা বলি নতুন যে টেকনোলজি আসছে বট, বিল্ড, অপারেট, দেন ট্রান্সফার। আমরা যেমন পিপল প্রসেস টেকনোলজি ভাবি তেমনি যারা স্ক্যামার তারা বট ভাবে। আপনার এই ডকুমেন্টস গুলো দিনের পর দিন আপনার ওরা স্টোর করবে। আপনি খেতে যাচ্ছেন বাড়ির লোকের সাথে, আপনার বাড়ির যাবতীয় সব লোককে ট্যাগ করছেন ফেসবুকে, আপনার মাধ্যমে বাড়ির আরো 5টা লোকের সম্বন্ধে সে জানছে। আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, আপনি বোর্ডিং পাসের ছবিটা সবার আগে ফেসবুকে স্ট্যাটাসে দিচ্ছেন। স্ক্যান করলে যাবতীয় তথ্য তাদের কাছে যাচ্ছে, মানে আমরাই তো আমাদের নিজেদের তথ্য তাদের কাছে তুলছি। আগে নিজেদের সতর্ক হওয়া উচিত, কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না, তারপর টেকনোলজি নিয়ে ভাবা উচিত। জিনিসটা খুবই সিম্পল, একটু ভেবেচিন্তে জিনিসগুলো শেয়ার করলে এইসব বিপদ থেকে বাঁচা যাওয়া সম্ভব। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করবো, সেটা হচ্ছে তাহলে যদি প্রথম কথা হচ্ছে কোথাও আমরা ধরুন হোটেল বুকিং বা চেক ইন করতে গেলাম, খুব ইম্পর্টেন্ট হোটেল চেক ইন করতে গেলাম, হোটেল কিন্তু একটা বাধ্যতামূলক আধার কার্ডটা দিই, মানে এটা যেন একটা মুখের বুলি হয়ে গেছে। তা আমরা আধার দেবো না, আমরা সেখানে ড্রাইভিং লাইসেন্স দিতে পারি, আমরা সেখানে আমাদের ভোটার কার্ড দিতে পারি, দ্যাট ইজ আ বেটার আইডি। তা আমরা সেখানে ভোটার কার্ড দেবো, তাহলে আমাদের আধার সেটা চলে যাওয়ার সম্ভাবনাটা কম। এটা কিন্তু আমরা মনে রাখতে হ্যাঁ, পারি, আমরা ভোটার কার্ডে ইউজ করতে পারি। আমাদের আর যদি আমাদের কোনো জায়গায় আধার দিতেও হয়, অ্যাপার্ট ফ্রম ব্যাংকিং কেওয়াইসি, আপনি যে কোনো জায়গায় মাস্ট আধার ব্যবহার করতে পারেন। এই মাস্ট আধারটা পাবেন কোথা থেকে? এম আধার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এই এম আধার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনার আধারটাকে রেজিস্টার করুন, দেখবেন ওখানে আধার ডাউনলোড একটা অপশন পাবেন। সেখানে আপনি দু ধরনের আধার করতে পারেন, একটা রেগুলার একটা মাস্ট। তাহলে সেখান থেকে আপনি মাস্ট আধারটা ডাউনলোড করে আপনার ডিভাইসে রাখুন, অথবা আপনারা ডিজি লকার ব্যবহার করুন। ডিজি লকার যদি ব্যবহার করেন তাহলে সেখানে আপনাদের আধারটা অটোমেটিক্যালি ডাউনলোডেড হয়ে যাবে বাই সিঙ্ক্রোনাইজেশন অফ দি ওটিপিস এন্ড অল। আপনার অথেন্টিকেশন নিয়ে সেটা সিঙ্ক্রোনাইজেশন হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ ভ্যালিড এভরিওয়্যার। কেউ বলতে পারবে না। তাহলে কি সেফ আমরা ভাবতে পারি? সরকারি জিনিস তো, সরকারি জিনিস সেফ হয়, মানে এটা ধরে নেওয়া যায়। মানে এবার এখানে আমি একটা ছোট এক্সাম্পল বলি, যে ধরুন আমাদের বাড়ির কারুর কোনো বাচ্চা কাচ্চা, তিনি হয়তো লোকাল মিউনিসিপ্যাল অথরিটিতে চাকরি পেলেন, আর একই সঙ্গে গুগলে পরীক্ষা দিলেন, গুগলে চাকরি পেলেন। আপনি কোথায় পাঠাবেন তাকে চাকরি করতে? আপনি সরকারি জায়গায় পাঠাবেন না, আপনি গুগলে পাঠাবেন। সেটাই সরকারি। তার মানে আমাদের কিন্তু একটা অদ্ভুত ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে। মানে আমরা এই যে কোম্পানিগুলোকে একটা অন্ধভাবে বিশ্বাস করি, প্রথম কথা এটা হচ্ছে ফরেন কোম্পানি, যেটার ওপর কোনো আমাদের সরকারি নিয়ন্ত্রণ নেই, এবং তাকে আমরা নিজেরা যতটা জানি তার থেকে বেশি তথ্য আমরা গুগলকে দিই, তার থেকে বেশি তথ্য। মানে গুগল অ্যানালিটিক্স আমাকে অনেক বেটার জানে। 8 বছর আগে আমি কার সাথে ভাত খেয়েছি সেই ছবিটা সকালবেলা পাঠিয়ে দেয়, তাই না? আমরা গুগল আমায় কত ভালোবাসি আর কি। তো এই ভালোবাসার পেছনে যে কতটা সাজা আছে সেটা জানা নেই আমাদের, পরে আমরা বুঝতে পারবো, আস্তে আস্তে বুঝতে পারবো, এখন আমরা এতটা বুঝতে পারছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কতটা ডেটা প্রোভাইড করব, কাকে কতটা ডেটা প্রোভাইড করব, এটা কিন্তু আমাদেরকেই ডিসাইড করতে হবে। এবং সেই ডিসিশন কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। মানে ওটা যদি আমরা ভুল করে ফেলি, দেন উই আর ইন ডিপ ট্রাবল। এইটা কিন্তু আমাদের ফাইন ব্যাপার। এবার আবারও বিদিত বাবুর কাছে আসবো। আমরা স্বাধীন দেশের নাগরিক, এই হিসেবে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সাবসিডি পেয়ে থাকি, সরকারি ভাতা পেয়ে থাকি নানান রকম। স্টুডেন্টরা, তোমরাও অনেকে পাও, যারা বিভিন্ন ক্ষেত্রে এই সমাজের সরকারি ভাতা পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে রাখতে হয়, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ড সবটা লিঙ্ক থাকে। কিন্তু দেখা যায় যে যখন আমার এই ভাতাটি এসে আমার অ্যাকাউন্টে অ্যাড হওয়ার কথা, আমার কাছে আমার টাকাটা এলো না, সরকারি সাবসিডির সেই টাকাটা চলে গেল অন্য কারোর অ্যাকাউন্টে। এটা কিভাবে হচ্ছে? এবং তার চেয়েও বড় কথা বিদিত বাবু, এক্ষেত্রে আমি কি করব? আমার প্রাপ্য টাকা আমি পেলাম না, চলে গেল আমারই অজানা এমন কোন একটা অ্যাকাউন্টে। না ম্যাম, অ্যাকচুয়ালি শুন ম্যাম, একটা জায়গাতে টাকা যাওয়া দরকার ছিল, ওটা যায়নি, মানে ওখানে কিছু মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, মানে ওখানে কিছু চেঞ্জ হয়েছে, এই অ্যাকাউন্টটা সরিয়ে দিয়ে আর একটা অ্যাকাউন্ট দিয়েছে, তো ওইখানে তো ক্রাইম আছে।
তো ক্রাইম আছে যিনি পাওয়ার দরকার উনি পাননি, উনি তো যে লোকাল থানা আছে, ইনসিডেন্টালি বলছি আমাদের এখন প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা কমিশনারেটে, প্রত্যেকটা পিডিতে, পুলিশ ডিরেক্টরেটে, মানে পুলিশ ডিস্ট্রিক্টে একটা করে সাইবার থানা আছে, প্রত্যেকটাই 24/7 খোলা আছে। সে উনি যেটা না পেয়েছেন তাহলে সেই যেটা আছে তার তো ইনভেস্টিগেশন আছে, উনি কমপ্লেন করবেন, তারপরে ইনভেস্টিগেশনে কি টাকা গেল, আর জিনার ভাতা পাওয়ার তিনি তার সরকারি যা নিয়ম আছে তিনি পাবেন। আর যে ইনভেস্টিগেটর আছেন তিনি এরকমও কয়েকটা রিপোর্ট হয়েছে লাস্ট কিছুদিনে, তো মোর দ্যান 50 পিপুল, ওই কিছু ওইরকম ঘটনায় মোর দ্যান 50 পিপুলকে রাউন্ড আপ করা হয়েছে, ইনভেস্টিগেশন প্রোব চলছে, যে কেন কি করে রিকভারি সেটা আলাদা চলছে। তার মানে কিন্তু যিনি পেলেন না ইনি তখনও পাবেন না, বা উনি নাই পেতে থাকবেন, আরেকজন পেতে থাকবে না। এটা একটা ক্রাইম, বা ক্রাইম যদি হয়ে থাকে, প্রত্যেকটা ক্রাইমেরই যদি কোনো হয়ে থাকে তার যেমন ইনভেস্টিগেশন আছে, ও ক্ষেত্রে ইনভেস্টিগেশন হচ্ছে। এবং সেখানে আরেকটা আমি ইনসিডেন্টালি বলছি, আমি ধরেই নিলাম স্যাররা যেটা বলেছেন, দ্য পিপুল দে হ্যাভ স্পোকেন ওয়েল, তো সেটা ছাড়াও ধরুন যদি এরকমই হয়ে যায়, ধরুন আপনার আধার কার্ড নিয়ে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো, আর একটা জায়গায় এই করা হলো, আর একটা জায়গায় এই করা হলো, আপনি শুনে নিন স্যার, ওই কার নামে আধার কার্ড আর তাতে কার ছবি ইউজ হয়েছিল, আমরা যারা ইনভেস্টিগেটর ওই ছবি দেখে ইনভেস্টিগেশন হয় না স্যার, ও তার ডিপ রুটের অনেক কিছু আছে তাতে হয়, সেখান থেকে জিরো ডাউন হয় স্যার। ওই আধার আপনার নামে বলে উই নেভার গো অ্যান্ড অ্যারেস্ট হিম। ওকে, এটা আমার আধার হয়ে গেল তাহলেই এটা হয়ে গেল। আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্যার, ভুল যেটা হয়ে থাকে শুনে নিন, আমি একটা দুটো তিনটে জিনিস বলছি স্যার, কাইন্ডলি এইটা দুটো তিনটে যাই বলেন, স্পিচ বলেন, মন্ত্র বাজেন, যা কিছু ভাবেন, আমার কিছু আপত্তির কিছু নেই স্যার, শুনে নিন স্যার। যে হোয়াট পুটস আর ইন জার্ক, যেটা দেখে আমাদের মনের মধ্যে শিহরণ জাগছে, ও এইখানে দাও ডবল হবে, আরে আমি কোকা কোলার প্রাইজ জিতলাম, আরে আমি তো কালকে গদরেজের ফ্রিজ কিনেছি, আমি কালকেই লাকি উইনার হলাম, আমি হতেই পারি, কারণ কি উনি একটা বিলিভেবল ডাটা, মানে আমি কালকে কোন দোকানে কিনেছি উনি বলে দিচ্ছেন, তাহলে কি জার্ক, ওটা স্যার কিন্তু আছে, ওটাই আমাদের কাজের জায়গা আর কি, আমাদের আর আপনাদের ফ্রডের জায়গা। আপনি শুনে নিন স্যার, যেখানে আপনার মনের মধ্যে শিহরণ জাগাবে, জার্ক হবে, এই ডবল, এই হয়ে গেল, এইখানে তাড়াতাড়ি হচ্ছে, দেন কি তাহলে স্যার কিচ্ছু না স্যার, একখানা আপনার যেটা স্যার মনে শিহরণ জাগাবে, কাইন্ডলি স্যার ওইটাকে একটু ভাববেন। স্যার আমি কি করে ভাববো, আমি তো জানি না, আপনাকে তো স্যার জানতে বলিনি স্যার, এটা তো আপনার ফিল্ড নয়, আপনারা তো সুনির্দিষ্ট কাজ আছে, ইউ আর ওয়ার্কিং অন দ্যাট। তাহলে কি স্যার, অ্যাজ আই সেড ইউ স্যার, প্রত্যেকটা জেলায় একটা করে সাইবার থানায় আছে, ডুরিং দেম, Dada, I have received the call in the name of this. Is it right or wrong? You will get the answer. Arekta শুনে নিন স্যার, nothing is free in the world other than parental affection. Other than parental affection, nothing is free, means nothing is free. Nothing is free. Don't think that it is free. And Google Baba সব জানে। Okay? Google Baba সব জানে। Oh, টাকা গেলে OTP I have given. Oh, এসে গেল, ATM ঢোকালাম, 1 2 3 4, the fund is not coming, I have received message 10,000 have been withdrawn, the fund has not come, কি করলাম, দুমদাম গুগল কাস্টমার কেয়ার, ও 1 2 3, ও দাদা, ও ওই যে গুগল। স্যার আই এম নট সেইং whatever is there in Google all are fake and bogus, answer is no, আমি সেটা বলিনি স্যার, ওই প্ল্যাটফর্মটা ইট ইজ অলসো বিং মিসইউজড বাই দ্য মিসক্রিয়েন্ট, ওরা অনেক অ্যাডসেন্সে অনেক অ্যাড দেয়, ওরা স্যার পে করে বলে আপনার আসল নাম্বারটা 3 নম্বর পেজে আসে, অ্যাডসেন্সে দেওয়ার জন্য দেয়ার নাম্বার ইজ কামস ফার্স্ট বিকজ অফ দিস থিং, উই রিসিভ দ্য ফ্রডস্টার্স নাম্বার। আর একটা শুনে নিন স্যার, যেটা ফ্রড হয়ে গিয়েছে আপনি ফোন করলে ওই টাকা স্যার ও দেবে না, টেক ইট গ্রান্টেড। যে টাকা ফ্রডুলেন্টলি চলে গেল, আপনি তাকে ফোন করছেন, আমার এই হয়ে গেল, আমার এই মেয়ের বিয়ে আছে, আর এই মেয়ের বিয়ে আছে, আর ওই মেয়ের বিয়ে আছে, টাকা ও ফেরত দেবে না, তার জন্য স্যার ওইভাবে নাম্বারে করবেন না, ওইভাবে করবেন না। আর একটা হচ্ছে স্যার বিলিভেবল ডাটা, বিলিভেবল ইনফরমেশন কি, যে আপনাকে তো ব্যাংকের ওটিপি চাইলে দেবেন না, ব্যাংক ম্যানেজার বললে মানবেন না, দেন হোয়াট আই এম ডুইং, আমি আপনাকে একটা কল করছি, যে কলে আমি কি করেছি, আপনার কার্ডের পেছনে যে নাম্বারটা 1800 দিয়ে আছে সেই নাম্বার দিয়ে কল করছি, যে দেখুন আমি আই এম ফ্রম SBI,
আপনি শুনে নিন স্যার, ওই 1800 আমরা সিরিজ বলি, 1800 সিরিজ যেটা হয় স্যার, ওটা কিন্তু টোল ফ্রি নাম্বার। ওই নাম্বারটা আপনি ইনাকে ফোন করবেন, ইনাদের স্যারদেরকে, ওই থেকে আউটগোয়িং যাবে না। তার মানে ওই নাম্বার দিয়ে আসছে, মানে স্যার এখানে কোনো ফ্র্যাডুলেন্ট অ্যাক্টিভিটি আছে। তা সেই জন্য স্যার যে কোনো জিনিস যেখানে আপনি কোনো ওখানে দেখছেন, আমি একটু আগেই বলেছি স্যার, ব্যাংক উইল নেভার রিং ইউ। তাহলে স্যার আমি ব্যাংক থেকে বলছি, আপনি স্যার ধরে নিন না ব্যাংক কল করবে না, তাহলে স্যার আমার এটিএম এর পেছনে লেখা নাম্বার হোক আর যাই হোক, ওটা তো স্যার কল যাওয়ার জন্য, ওই কল আসার জন্য নয় স্যার। 1800 নাম্বার দিয়ে কোনোদিন কল করা যায় না। 1400 দিয়ে যেমন 1400 দিয়ে স্যার কল আসবে, আর 1800 নাম্বার দিয়ে কল রিসিভ হবে। ওটাকে বলে টোল ফ্রি নাম্বার 1400, মানে কোনো কল সেন্টার বা স্যারদের স্যার এই আছে যাই আছে বললো। আর 1800 নাম্বার হচ্ছে ফেরার জন্য। এবার আমরা কাছে পেছনে আছে এই, তো সেই জন্য স্যার কখনো স্যার যেটা যার হচ্ছে মনের মধ্যে কি স্যার, টু স্টেপ ভেরিফিকেশন, শুধু একটু ভেরিফাই করে নিন স্যার, উত্তর আছে। আপনি জানেন না, কিছু করতে হবে না স্যার, অ্যাজ আই সেড ইউ, প্রত্যেকটা জেলায় সাইবার থানা আছে, ডু রিং দেম, দে উইল ক্লারিফাই ইউ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আসবো ওপেন ফোরামে। তার আগে আর একটা প্রশ্ন করব মিস্টার সাহুকে। তাহলে আমরা কি করব, একটুখানি আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করছে যে সেফ সাইবার আজ আমাদের এখানকার মূল মন্ত্র। তো সেফ সাইবার হতে গেলেও অনলাইন ট্রানজাকশন কি তাহলে করব না? অনলাইন ট্রানজাকশন, সেখানে জিপে, ফোনপে, নেট ব্যাংকিং, নানান কিছু আমরা করে থাকি, এটা কতটা সেফ? না, এটা আমরা এটা অ্যাভয়েড করছি না, কিন্তু আপনারা এগুলো ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা আপনি বন্ধ করে দিন, দ্যাট ইজ নট দ্য মোটো। আমরা এগুলো তো সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য এইগুলো প্ল্যাটফর্ম গুলো তৈরি করা হয়, কিন্তু আমরা বারবার বলছি কি আপনি রিলায়েবল সোর্স, রিলায়েবল প্ল্যাটফর্ম থ্রু দিয়ে আপনারা ট্রানজেকশনটা করুন। আমাদের স্টেট ব্যাংকের যেমন হলো, তো প্রত্যেকটা ব্যাংকের নিজের একটা রিলায়েবল অ্যাপ আছে, ওই অ্যাপটাই আপনি ডাউনলোড করে আপনি কাজ করুন। কিন্তু অন্য কোনো অ্যাপে, যে স্যার বললেন যেমন কি গুগল সার্চিং ইজ দ্য মোস্ট ভালনারেবল এরিয়াস। নাও কি হোয়াট ইজ হ্যাপনিং, মানে এখন কি হচ্ছে কি, মানে আপনি মানে এতটাই আপনি মানে ইম্প্যাসেন্ট, আমরা মনে করি জাস্ট একটা বার্নিং এক্সাম্পল আমি বলছি আপনাকে, এটিএম থেকে পয়সা বেরিয়ে গেছে, পয়সা মানে ডিসপেন্স হয়নি, কিন্তু 2500 টাকার ব্যাপার ছিল, কিন্তু ও এসে কমপ্লেন লজ করেছে ব্রাঞ্চে লজ করে, তো ব্রাঞ্চ বললো ঠিক আছে আমাকে দেখতে দিন, হ্যাঁ তাও রিকনসিলিয়েশন, আমাদের তো একটা রিকনসিলিয়েশন সিস্টেম থাকে, কতটা অ্যাক্সেস হলো ইভিনিং এ, কত টাকা অ্যাক্সেস বেরোলো এটিএম থেকে, সেই হিসাবে আবার রিকনসিল করবে কত কোন কার্ড থেকে আমরা হয়েছে, আনসাকসেসফুল ট্রানজেকশন হয়েছে, তাহলে আমরা ওই হিসাবে আমরা আপনার কাস্টমার অ্যাকাউন্টে রিটার্ন করি আফটার ক্লেম, আদারওয়াইজ ইট উইল পার্ক ইন সাম বিজেল অ্যাকাউন্ট। নাও এখন কি হচ্ছে কি, উনি আবার এতটাই ইম্প্যাসেন্ট, উনি আবার গুগলে গিয়ে আবার কমপ্লেন লঞ্চ করেছেন সাইটে গিয়ে। আবার আই ডোন্ট নো, প্রক্সি সাইট ইজ অলওয়েজ দেয়ার, গুগলে প্রচুর প্রক্সি সাইট আছে, কিন্তু উনি আবার ট্র্যাপে ফেসে গেছেন। ওনাকে বললেন ঠিক আছে তোমার 2500 টাকা বেরিয়েছে, আপনি এক কাজ করুন 2500 টাইপ করুন আপনি, আর দিয়ে আপনি ওটিপি দিন, দিয়ে ওটিপি দিয়ে দিয়েছে, 2500 টাকা দিয়েছে, 2500 টাকা আবার বেরিয়ে গেছে। উনি আবার পরের দিনে এসে কমপ্লেন করছেন কি স্যার আমার 2500 টাকা বেরিয়ে গেল, এগুলো কি করে, বলে আমি স্যার কমপ্লেন লঞ্চ করেছি, গুগলের সাইটে গিয়ে আমার 2500 টাকা বেরিয়ে গেল। তো দ্যাট ইজ দ্য থিং ইজ দেয়ার, গুগল সার্ফিং ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। সো আমরা সবাইকে বলছি কি অথরাইজ সাইট থ্রু দিয়ে আপনারা ট্রানজেকশন করুন, ডু নট ইউজ মানে এই গুগল সার্চ বা আপনি এই স্যার বললেন কি, যেমন কি হলো কি আমরা কি করি প্রত্যেকটা জিনিসটা আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা মেসেজ গুলো আমরা দিই, বাড়িতে আজকে কি খেয়েছি, বা আমার ছেলে আজকে ওই বম্বে গেল বা অ্যাব্রোডে গেল, আজকে আমি এত টাকা পার্সেল করেছি বা এই পার্সেল আমি পাঠালাম। এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা ডেটা যেগুলো ট্র্যাপ হচ্ছে, কিন্তু ট্র্যাপ হচ্ছে ফ্রডস্টার প্রত্যেকটা ডেটার উপরে ট্র্যাপ করছি, অ্যান্ড কি হয় ওইটাকে অ্যানকেস করে দেখে কি এই তো এই ছেলে গেছে বাইরে, ঠিক আছে ওই হিসাবে প্রিটেনশন করলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা এই নানা রকমের আপনার কাছে ফোন চলে আসবে, আপনাকে বলবে কি ভাই আপনি পয়সা দিন, হ্যাঁ বা আপনাকে লিঙ্ক পাঠাবে, হ্যাঁ সাহায্যের জন্য বা হোয়াট এভার দ্য প্রিটেনশন ইজ দেয়ার। তো এখন কি হচ্ছে কি ডিজিটাল অ্যারেস্ট সিস্টেম ইজ নাও ওয়েল এস্টাবলিশ। মানে আমি যা দেখলাম কালকে, আমি জাস্ট দেখছিলাম আর গিয়ে গুগল সার্চও মানে সরি হোয়াটসঅ্যাপ গ্রুপও, আমি দেখলাম কি মানে হাউ দে আর ওয়েল এস্টাবলিশড, মানে কিভাবে ওরা চ্যানেলাইজ আছে,
আপনাকে দিস ইজ দ্য থিং ইজ দেয়ার কি ও সেন্টিমেন্টাল, আপনার সেন্টিমেন্টকে হার্ট করে, কিন্তু মেইন থিং হচ্ছে সেন্টিমেন্ট, আপনার সেন্টিমেন্টটাকে ওয়াচ করে কিভাবে। তার জন্য ওরা প্রত্যেকবার বলে কি ইউ জাস্ট ভিডিও অন করুন। ভিডিও অন করতে গেলে কি হয়, আপনার ছবি আসে, আপনার কি ধরনের সেন্টিমেন্ট কাজ করছে এই কল পাওয়াতে, সেই জিনিসটা অবজার্ভ করে। আর তারপরে বলে কি পুরো রাউন্ড দ্য 360 ডিগ্রি আপনার আপনার আপনি দেখান আপনার সাথে কোন লোক আছে, প্লাস কি ধরনের আপনি স্ট্যাটাস মেনটেন করছেন। আপনি যখন আপনি যদি মনে করুন আপনি বলবেন কি আমি লেবার ক্লাস লোক, এখানে বিশ্বাস করবেন, কিন্তু ওয়েল সুটেড বুটেড যদি থাকেন আপনি যদি বলেন কি লেবার ক্লাস লোক, ও বিশ্বাস করবেন, কিন্তু আপনার স্ট্যাটাস হিসাবে ও আবার ডিমান্ডিং আবার রেজ করবে, ওরা প্ল্যান করবে কিভাবে আপনাকে ট্রেপে ফাঁসাবো, কিভাবে আমি ম্যাক্সিমাম টাকা টানতে পারবো। এইসবগুলো আছে, এগুলো ওয়েল চ্যানেল, ওয়েল এস্টাবলিশ। বাট থিং ইজ দেয়ার, অনলি থিং ইজ দেয়ার কি আমাদের যত ডিজিটাল কি বলে পেমেন্ট সিস্টেম আছে, আমি একটাই অনুরোধ করবো সবাইকে কি প্লিজ মানে ডাউনলোড করুন আপনি প্রপার, মানে যে আমাদের যে অ্যাপ আছে ওইটা থ্রু দিয়ে আপনি ট্রানজেকশন করুন। ডু নট ইউজ অ্যান্ড ডু নট ডাউনলোড ফ্রম দ্য গুগল, অনলি থিং ইজ দেয়ার। নাও একটা ইনফরমেশন আমি দিতে চাইছি আর কি, RBI now is going to introduce bank.in and fin.in, দুটো ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম দুটো ইন্ট্রোডিউস উনি করতে যাচ্ছেন, দ্যাট ইজ মোর সিকিউরড ফর ব্যাংকিং ট্রানজেকশন। সো নাও ইট ইজ ইন দ্য প্রসেস, মেবি মানে আমার মনে হয় ভেরি শর্টলি ওটা ইন্ট্রোডিউস হবে, তাতে আমার মনে হয় কিছুটা মানে আমরা প্রটেক্ট করতে পারি আর কি। দ্যাট ইজ দ্য bank.in and fin.in। জানা যাচ্ছে আজ কিন্তু অনেক কিছু আমাদের মনে রাখতে হবে। আলোচনার প্রায় শেষের দিকে এসেছি, এরপর ওপেন ফোরামে যাব। তার আগে একবার মিস্টার মুখার্জির কাছে যাব, যে আমরা যে কোনো ভাবে যদি ভিকটিম হয়ে যাই, আপনারা এথিক্যাল হ্যাকাররা আমাদের কিভাবে হেল্প করতে পারেন, এবং আরো বড় কথা যে আমরা ঠিক কোন কোন দিক থেকে সেফ থাকতে পারবো, কোন কোন অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোন কোন দিকগুলো মাথায় রাখলে তুলনামূলকভাবে আমাদের ডিভাইসগুলো অনেকটা সেফ থাকবে। দেখুন, কোনো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে বা কোনো কিছুর ওপর ভরসা করে সেরকম ভাবে ম্যানুয়ালি কখনো এই যে আমরা জিনিসটাকে হ্যাকিং বলছি না, ইটস নট এ হ্যাকিং, ইটস এ মাইন্ড ম্যানিপুলেশন, নাথিং এলস। আপনাকে ফোন করে ওটিপি চাইছে, ইটস নট এ হ্যাকিং। আর যদি কেউ আপনার সাথে সিরিয়াসলি ফ্রড করে, দেয়ার ইজ এ ডিফারেন্ট মডিউল, সেখানে আপনি ওইভাবে তাকে বাঁচাতে পারবেন না। নিজে যদি সেইভাবে ইনফরমেশন গুলো লক না করি, আমরা কি হয় সহজে মানুষকে বিশ্বাস করি। আপনি যদি চান আমি একটা ওপেনলি লাইভ দেখাতে পারি কিভাবে সোশ্যাল মিডিয়া ছেলে মেয়েরা বাচ্চারা কিভাবে ফেসে যাচ্ছে। তারা যে উল্টো দিকে যে মানুষের সাথে অনেক সময় দেখছি যে এআই ভিডিও জেনারেট করছে, বিভিন্ন কিছু হচ্ছে, এরা টেক্সটে যে ভয়েস পাঠাচ্ছে, আপনি মনে করছেন একটি ছেলে যে একটি মেয়ের সাথে কথা বলছে বা একটি মেয়ে ছেলের সাথে কথা বলছে, সে অপর দিকে কে রয়েছে আপনি জানেন না, একটা সাধারণ মানুষ হতে পারে, সে ভয়েসটাকে জেনারেট করে দিচ্ছে। যদি কেউ নিজেরা ভয়েস দিতে চাও, আই ক্যান কনভার্ট ইট অট, আমার কাছে একটা জেনারিক ভয়েস রয়েছে, আমি সেটাকে কনভার্ট করে দেখাতে পারি। কেউ কি ভলেন্টিয়ার দিতে চাও তোমার নিজের ভয়েস ফর 30 সেকেন্ড অর 20 সেকেন্ড? স্টেজে আসছে বলবো, যা খুশি, জাস্ট হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা নিয়ে আমি সাইডের নাম্বারটা বলবো, আমায় কেউ আসতেই পারো, আমাদের এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, কেউ আসতেই পারো, নিজে ভলেন্টিয়ার করতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওপেন ফোরামে আসছি এরপরে, ঠিক এই বিষয়টির পরে আমরা আসছি ওপেন ফোরামে, তখন আপনার প্রশ্ন নেব। এবং যার যার মনে প্রশ্ন আসছে, কিছু কিছু কথা জানতে ইচ্ছে করছে, আপনারাও কিন্তু রাখতে পারেন মাথায়, হ্যান্ড রেজ করবেন, আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে। আজ এমন বিশেষজ্ঞদের পেয়েছি, যখন এই এক্সপার্টদের যখন পেয়েছি প্যানেল ডিসকাশনে, এই সুযোগটা নিশ্চয়ই আমরা হারাবো না। যার কাছে যেটুকু প্রশ্ন আছে মনে হচ্ছে এটা জানাটা দরকার, প্রশ্ন করতে পারেন। আপাতত আমরা দেখব রাজস্বী বাবু আছেন আমাদের সঙ্গে আছেন বিদিত বাবু, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সাহু এবং রয়েছেন মিস্টার মুখার্জি। অডিয়েন্সে অনেক স্কুল স্টুডেন্ট রয়েছে, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, এবং তার সঙ্গে আরো বড়রা যারা, তারা তো আছেনই। আপনাদের প্রশ্ন নেব। তার আগে দেখা যাক মিস্টার মুখার্জি আমাদেরকে কিভাবে দেখান যে কিভাবে ভয়েসটাকে চেঞ্জ করে রীতিমতো আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আচ্ছা, ততক্ষণ আমরা প্রশ্নটা নিতে পারি। এখানে মাইক্রোফোন কার কাছে রয়েছে? মিস্টার মুখার্জি ওই কাজটি করুন, ততক্ষণ আমরা ওপেন ফোরামে চলে আসি।
প্রথমেই আকাশবাণী সাইবার সেফ প্রোগ্রাম যারা কর্মকর্তা আছেন তাদের সকলকে ধন্যবাদ। দেশের 76% স্কুলে এখনো ইন্টারনেট, সেখানে আকাশবাণী এই ধরনের একটা প্রোগ্রাম করছে, তার জন্য অবশ্যই সাধুবাদ। তবে আমি পুলিশের প্রতি যথেষ্ট সম্মান নিয়েই বলছি যে অনেক মানুষই থানায় যেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে আপনারা বলছেন সমস্যা হলে থানায় যেতে খুব ভয় পান, খুবই বাস্তব ঘটনা এটা। থানার গেলে পরেও আমরা যেহেতু মানুষের সাথে সবসময় কাজকর্ম করি, বিভিন্ন রকমের অফিসার বিভিন্ন সময় থাকেন, মানুষকে বিভ্রান্ত করেন। থানার বাইরে যদি একটা ফ্লেক্স বোর্ডে আমি প্রতারিত হলে কি করণীয় সেটা পরিষ্কার লেখা থাকে, খুব ভালো হয়। আর ব্যাংকের বাইরেও যদি একটা ফ্লেক্সে আমি যদি ব্যাংক দ্বারা প্রতারিত হই কোনোভাবে, কি আমার করণীয়, কোথায় কোথায় চিঠি লিখবো, সেটা যদি জানানো হয়। আর যা সমস্ত করা হচ্ছে, আমরা দেশের সরকার তো এগিয়েই চলেছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না যে গ্রামীণ মানুষ আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটাই দেখেননি, মুঠো ফোনে তারা টেপা ফোন ব্যবহার করেন, তারা এইসব অ্যাপ্লিকেশন ইত্যাদি জানেন না। কত শতাংশ মানুষের দিকে তাকিয়ে আমরা এগিয়ে চলেছি, আমরা খালি কি শহর কেন্দ্রিক সরকার নিয়ে একটু ছোট করুন প্রশ্নটা। আমরা কি শহর কেন্দ্রিক ভাববো না, গ্রামীণ ব্যাপারটা নিয়েও ভাববো? গ্রামের মানুষগুলি কি আমার দেশের নাগরিক না? এই বিষয়টা আমি ভাবার জন্য যেহেতু গ্রামীণ পরিষেবাটা বৃহৎ আকারে দিয়ে থাকেন, জন্য আমি অনুরোধ করলাম। ধন্যবাদ। স্যার, আপনি যেটা বললেন স্যার, যে প্রত্যেকটা থানার সামনে যদি কোনো বোর্ড বা কিছু যদি দেওয়া থাকে, যাতে এমনি লোক এমনিতেই দেখতে পারবে বা অন্য কাজে এলেও ওটা বুঝে যাবে, এটা খুব ভালো প্রস্তাব স্যার। আমি আমার সুপিরিয়র বা সিনিয়র যারা আছেন তিনাদের এটা দৃষ্টিগোচর করার চেষ্টা করবো স্যার। ধন্যবাদ স্যার। আমরা অনুরোধ করব যারা যারা প্রশ্ন করবেন, একটি প্রশ্ন করুন, একটি প্রশ্ন, এবং খুব ছোট্ট করে প্রশ্নটুকু বলুন। বৃহৎ আকারে কোনো প্রশ্ন বা জনস্বার্থের কথা ভাববার কথা নাই বা হলো, এখন শুধু সাইবার ক্রাইম, সাইবার সেফটি নিয়ে কথা বলবো। মিস্টার মুখার্জি, আমরা কি আসছি প্রশ্নে, তার আগে একটু মিস্টার মুখার্জির কাছে আসি। সাউন্ডে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, মিস্টার মুখার্জির ল্যাপটপে ভয়েসটা কানেক্ট করা নেই, সেটা একটু করে দেবেন। ততক্ষণ আমরা আরো একটি প্রশ্নে যেতে পারি। অনেকেই হাত তুলছেন, একটু দেখো ব্রততী ওদিকে। হ্যালো, নমস্কার, আমি সঞ্চালী রায়চৌধুরী। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলেই আমি কোয়েশ্চেনটা করতে চাই। রিসেন্টলি বাইরে ট্যুরিস্ট স্পটে হোটেল বুকিং করতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছি, যে একটা হোটেলের একাধিক ওয়েবসাইট, বুঝতে পারছি না কোন ওয়েবসাইটটা রিয়েল, এবং সেখানে ওয়েবসাইট দিয়ে হোটেলের রুম বুকিং করতে গেছি, রুম বুকিং করা হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, পরে হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছে আমাদের তো কোনো ওয়েবসাইটই নেই। আমরা বুঝবো কি করে? একাধিক ওয়েবসাইট একটা হোটেলের, এবং বাইরের স্টেটে হোটেল, সেটা তো আমরা ভেরিফাইও করতে পারছি না ওভাবে যে অ্যাকচুয়ালি সেই হোটেলের ওটা ওয়েবসাইট কিনা, যে গিয়ে কথা বলবো। বাইরের স্টেটে হোটেল বুকিং এর ক্ষেত্রে তো এই অসুবিধাটা এসে যায়, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? শুনুন ম্যাম, এই একটু আগে বলছিলাম না, আমরা ডোন্ট বিলিভ গুগল ব্লাইন্ডলি। আপনি তো যাচ্ছেন গুগল বা এরকম কোনো সার্চ ইঞ্জিনে যাচ্ছেন, হোটেল ইন পুরী অ্যান্ড হোটেল ইন দিস অ্যান্ড দ্যাট। তো এবার কি হচ্ছে ম্যাম, এই হোটেল বুকিং নিয়ে ফ্রডের শিকার হওয়া বা এটা অনেকে হয়েছে, অনেক কেসও হয়েছে, তার অনেক কনভিকশন অনেক চলছে আর কি। এবার আপনি যে হোটেলটা আপনি আগে থাকেননি, বা যে হোটেলের ওয়েবসাইট সম্বন্ধে আপনি জানেন না, যেহেতু আমরা কি যখন অ্যাওয়ারনেস করি না, অডিও ভিজুয়াল হলে খুব সুবিধা হয়, যেমন উনি ল্যাপটপ লাগাচ্ছেন, ওইটাতে হলে কি করে ফেক এবং রিয়েল ওয়েবসাইট চেনা যাবে, তার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এবার আমি ধরে নিলাম আপনি জানেনই না ওয়েবসাইট দেখতে বা কিছু, তাহলে ম্যাম একটা জিনিস করবেন, আপনি ধরে নিন ম্যাম, আমি কোনো একটা পুরী হোটেলই ধরুন, খুব পপুলার হোটেল আমাদের, আমাদের এবং পুরী বাঙালিদের খুবই একটা ফেভারিট ডেস্টিনেশন। তা আপনি ধরে নিন ম্যাম, আপনি জানেন না কোনো ওয়েবসাইট, আপনি গিয়ে পুরী হোটেল বুক করলেন, দিয়ে আপনি বুক করার আগে
আপনি কাইন্ডলি আর একটা জিনিস করবেন ম্যাম, ওইটাতে একটা তো খুলছে, ওটা বুক করার আগে আপনি মাইক্রোফোনটা একটু আরেকটু নিচে যাবেন, আরেকটু ওই পেজের আরেকটু নিচে নিচে গিয়ে দেখবেন, যদি ম্যাম ওই একই নামের একই হোটেলের আরো 2, 3, 4, 5টা দেখছেন, তার মানে আপনি বুঝে যাবেন যে এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এবার আপনি যদি বলেন আমি এইবার এই 5-এর মধ্যে আমি কোনটা ভুল আর ঠিক বলবো, এখন তো সময় হবে না, সেটা আমি আপনাকে আলাদা বলে দিতে পারি। কিন্তু আপনাকে মানে অ্যাট এ গ্ল্যান্স বোঝার জন্য বলছি যে একটা হোটেলের নাম দিয়ে, একদম লেম্যানের জন্য বলছি, উনি যখনই একটা ওয়েবসাইট দেখবেন, আপনি দয়া করে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন ওই একই নাম একই ছবি দিয়ে আরো 5টা আছে কিনা, মানে আপনার সাসপিশিয়ান ওঠার আমি জায়গাটা বলছি আর কি। এরপরে ম্যাম এক একটা ওয়েবসাইটের ভেতরে গিয়ে কিভাবে দেখতে হয় এগুলো তো ম্যাম মুখে বললে হবে না, তাহলে ল্যাপটপ লাগাতে দিলে আমি বলতে পারবো। সেই জন্য আপনি ম্যাম আপনাকে অনুরোধ করবো, আইদার আপনি যে হোটেলের সুনির্দিষ্ট ওয়েবসাইট সম্বন্ধে না জানেন, মানে ধরুন আমি ইনস্ট্যান্স হিসেবে বলছি purihotel.com ধরে নিন, আমি জানি না পুরী হোটেলের রিয়েল ওয়েবসাইট কি, যদি আপনি ওইটা জানেন শুনে নিন, পৃথিবীতে কিন্তু purihotel.com বলে আর একটা ওয়েবসাইট হবে না, হবে না, হবে না। purihotel.org হতে পারে, .in হতে পারে, যা কিছু হতে পারে। তো সেই জন্যে আপনার কাজ উচিত আছে সেই হোটেলের সুনির্দিষ্ট যার ওয়েবসাইটটা আপনি আগে জানেন, সেইটা জানলে আপনি সেটাই করে দিন। ও এরপরে যেগুলো ফেক আছে তাতে আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যেটা একবারে জানেন না, কাইন্ডলি আপনি ওইটা দিয়ে মেরে আপনি আরেকটু গুগলে সার্চ করে নিন, 2, 3, 4 দেখবেন একই নামে হোটেলগুলো আছে এবং একই সব ছবি দিয়ে একই রকম সব বলা আছে, তাহলে কিন্তু আপনি মানে প্রিলিমিনারিলি বুঝে যাবেন। তাহলে সেটা থেকে অব্যাহত থাকতে হবে। তখন আপনাকে ওই যে অ্যাজ আই সেড ইউ ম্যাম, 2 স্টেপ ভেরিফিকেশন, একটু স্কেপটিক না হলে ম্যাম একদম র্যান্ডামলি ইফ ইউ, ওই যে গুগল বাবা সব জানে, মানে ওখানে করলাম আর আসলো, তাহলে কিন্তু ইফ ইউ গো থ্রু মানে র্যান্ডামলি ব্লাইন্ডলি, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা এবার মিস্টার মুখার্জির কাছে একটা আসি। জিনিস আমি স্যারের কাছে একটা প্রশ্ন করি, এটা মানে আমি একটা কোয়েশ্চেন করি স্যার, প্রাইমারিলি এটা কি তাহলে ওই HTTPS টা দেখে নেওয়া ভালো? সেটা কি প্রাইমারিলি দেখ না স্যার, অ্যাকচুয়ালি আমি আমার যতটুকু নলেজ আমি বলছি ম্যাম, এই HTTPS আর HTTPS হচ্ছে সিকিউর, বাট থিং ইজ দেয়ার কি নট নেসেসারি কি আপনি ফুললি সিকিউর, এটা আমি বলে দিচ্ছি স্যার। শুনুন স্যার, HTTPS তো এরকম না যে থানায় গিয়ে বা ওই স্যারদের কাছে গিয়ে লিখিয়ে আনতে হয় তবে HTTPS, আর যিনি HTTPS বিক্রি করছেন তিনি এসে বিরাট বড় ভেরিফাই করে তারপরে লাইসেন্স দিয়ে। অ্যান্সার ইজ নো। আমি ফ্রডস্টার, আমি HTTP দিয়ে একটা ওয়েবসাইট করে HTTP রেখেছি, আমি HTTPS করলাম, আমি 500 টাকা বেশি লাগলো, তো আমি তো চিটিংই করব। আর শুনে নিন, তাহলে HTTPS এসটা কেন নেই? শুনে নিন স্যার, ধরে নিন এই একটা ওয়েবসাইট আমি বানালাম একটা ফেক কিছু নাম দিয়ে, সেটা কোনো জব স্ক্যাম হতে পারে। এবার কি হচ্ছে, আমি হচ্ছেন অ্যাডমিন, আমি কি করব, ওইখানে আজকে এই হোটেল লাগাবো, আজ এই রুমের ছবি লাগাবো, একটা এই করব, তাহলে সে অ্যাডমিনের তো একটা অথরিটি আছে অ্যাক্সেস করার জন্য। তো যেটা HTTP, তাহলে কি আছে, এইটা সিকিউর নয়, মানে ইনি যখন ওখানে ঢুকছেন তাহলে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু কোনো ম্যান ইন দ্য মিডিল ওটাকে ক্র্যাক করে উনিও কিন্তু ঢুকে যেতে পারেন। আর HTTPS থাকলে ওইটা এনক্রিপ্টেড যাবে, তাহলে ম্যান ইন দ্য মিডিল ওইটা পারবে না, মানে অন্যজন পারবে না। তা আমি তো ফ্রডস্টার, তা আমি HTTPS নিয়েই করছি একই কাজ। এবার আপনি বলেন, আপনি দেখছেন HTTPS, তাহলে আপনি তাতে বুক করে দিলেন, অ্যান্সার ইজ নো। এটা কিন্তু ফ্রডস্টারেরও HTTPS হতে পারে, দে আর ইউজিং দিস। আমি একটা জিনিস বলি এখানে, HTTPS এর ক্ষেত্রে যে সিকিউরিটিটা, ওটা একটা সার্টিফিকেট। যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে যে কটা পেজ রয়েছে সেটার উপর বেস করে তার একটা চার্জেস হয়, মানে এনক্রিপশন। যে কোনো জায়গা থেকে এখানে যদি আমরা সেই প্রচুর কোম্পানি রয়েছে যারা এই এসটা প্রোভাইড করে, যে মুহূর্তে তাদের পয়সা দেবেন তারা ওই ওয়েবসাইটের সাথে এসটা যুক্ত করে আপনার একটা URL বানিয়ে দেবেন, নাথিং এলস। 1 বছর পর আবার রিনিউ করতে হয়, যে মুহূর্তে পয়সা দেবেন না দেখবেন ওয়েবসাইটের নামের পাশে এসটা নেই, আপনার নর্মাল HTTP রয়ে গেছে। সো এগুলো সবটাই ডিপেন্ড করছে টেকনিক্যালি সিকিউরিটি সার্টিফিকেট কেনার মতো। যেমন যারা PhD কোর্সটা পাওয়ার জন্য কি কোনো KYC দিতে হয়? না, KYC না, যে এন্টার যে ওয়েবসাইট রয়েছে তার একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং করতে হয়, মানে সিকিউরিটি টেস্টিং একটা সার্টিফিকেশন। সেই সার্টিফিকেশনের রিপোর্টটা দেখতে হবে আমার এই ওয়েবসাইটে কিছু ভালনারেবিলিটি নেই, তার কিছু সার্টেন ক্রাইটেরিয়া মেনটেন করে সেই রিপোর্টটা জেনারেট করতে হয়। সেটা জমা দিলে আপনার এসটা চলে আসবে, নাথিং এলস। কিন্তু সবটাই ডিপেন্ড করছে, এই যে বলছেন উনি যে পুরী হোটেল বুক করেছেন বা কোনো জায়গায় বুক করেছেন, আমরা গুগল সার্চ করে ওয়েবসাইট দেখি, অ্যাকচুয়াল যদি যেখানে অজানা আমার যে জায়গায় আমার ভরসা করতে হবে, যেগুলো অথেন্টিক ওয়েবসাইট, লাইক প্রচুর অথেন্টিক ওয়েবসাইট রয়েছে, যেমন যেখান থেকে হোটেল বুক করা যায়, ফ্লাইট বুক করা যায়,
যাদের মানে যেমন MMT আমরা বলি, মেক মাই ট্রিপ, আরো ডিফারেন্ট, আমি শুধু একটা নাম নেবো না, ইউজ দিস, যেগুলি রয়েছে একদম ইউজ এগুলো, যে কোনো অজানা জায়গায়, সবাই তো সব জায়গায় আগে ভিজিট করেনি, প্রথমবার ভিজিট করছেন, সুতরাং এই ধরনের অথেন্টিক ওয়েবসাইট ইউজ করুন যারা আপনাকে হেল্প করবে পার্টিকুলার হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য। এইটা যদি মেনটেন করে তাহলে হবে। যদি আপনি গুগল বা অন্য কোনো নাম্বার থেকে কল করেন, আপনার 90% উপরে যে জাস্ট ডায়ালের নাম্বার দেখছেন, কন্ট্যাক্ট ডিটেলস অল আর ফ্রড নাম্বার। 150 টাকা পার ডে হিসাবে দিলেই আপনার নাম্বারটা সবার উপরে দেখাবে সেই পার্টিকুলার হ্যাশট্যাগের উপর ভিত্তি করে। সুতরাং এইটার উপর বিশ্বাস করা সত্যি ভুল। আর আরেকটা জিনিস বলছি, আপনি মানে এতগুলো কোয়েশ্চেন আসছে, গুগল নিয়ে এত কথা হচ্ছে, জানো প্রতিদিন আমরা একটা স্পেলিং চেক করতে গুগল ইউজ করি, অ্যাম আই রাইট? পুরো সার্চ ইঞ্জিনে গুগল পুরো ওয়ার্ল্ডে কত % ইউজ হয় জানো? এনিওয়ান কত % ইউজ হয়? সারাক্ষণ তো আমরা গুগল ইউজ করি, হ্যাঁ? নো। এনিওয়ান এলস? নো। 3.5 to 5%, and entire 90% is dark web and deep web. আমরা সবসময় গুগলকে হিসাব করছি সবটাই সার্চ ইঞ্জিন, তো আমরা ফ্রিতেই তো ইউজ করছি। ইফ ইউ আর ইউজিং Truecaller, গুগল, এভরিথিং ইন ফ্রি অফ কস্ট টু গিভ ইউ নলেজ, নাথিং এলস, ইউ আর আ প্রোডাক্ট অনলি, নাথিং এলস। তুমি কথা বলছো, গুগল সার্চ করে একটা টিভি কেনার চেষ্টা করছো, ফেসবুকে 2 মিনিট পর দেখবে ওই টিভিটায় কম দামে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, মানে সে তোমায় রিড করছে, নাথিং এলস। ঠিক আছে, ওকে। আমরা এবার আপনার কাছেই আসবো, দেখা যাক কিভাবে হচ্ছে। আমি কারণ এই জিনিসটা দেখাচ্ছি নট ফর ফান, ইটস আ ভেরি সিরিয়াস থিংস। আমরা ভিডিওতে কাউকে যদি দেখে তার কথা শুনি সেটা ডিফারেন্স, তার ভয়েস মিলিয়ে যেতে পারে। যদি আমি কারোর সাথে ফোনে কথা বলি অথবা চ্যাটে ভয়েসে কথা বলি, আমি কিন্তু জানি না সেটা অ্যাকচুয়াল মানুষটা সত্যি কিনা। প্রচুর স্টুডেন্টরা, প্রচুর কলেজে, প্রচুর মানুষ এরকম ভাবে কমিউনিকেট করছে এবং ফাঁসছে। কিভাবে ফাঁসছে? আমি ভাইয়ের কাছ থেকে একটা ভাইয়ের ভিডিও নিয়েছিলাম, মানে ভয়েস নিয়েছিলাম, সেই ভয়েসটা আগে শোনাই, মানে এটা। কেমন আছো? সকাল থেকে ফোন টোন করলে না কিছু? খাওয়া দাওয়া হলো? আরে বলেন না, কল করতে তো কল ব্যস্ত নাকি ঘরে? তুমি বেশি একটু তো মেসেজ করবো বা রিপ্লাই তো দিতে পারো, কি এতই ব্যস্ত? কিন্তু আমার নিজের কণ্ঠস্বরের উপর এত রাগ এর আগে কোনোদিন হয়নি, সত্যি কথা। আজকে আমার নিজের উপরেই খুব রাগ হলো যে কেন ওর কথাটাই আমি দেখলাম ভাই ওই কোণে গিয়ে ভয়েস রেকর্ড করলো, কিন্তু সেই সময়টায় আমি কথা বলছিলাম এখানে বলে সেভাবে পাওয়া গেল না। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, বেশিক্ষণ লাগবে না, এটা হচ্ছে। হ্যাঁ শুনছো? কালকে থেকে তোমার সাথে আমার, না সরি, এটা অ্যাকচুয়াল। হ্যাঁ শুনছো? কালকে থেকে তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে। শুনলে এতটুকু, রাইট? সেম ভয়েস, কথাগুলো করেছো, 1 সেকেন্ড লাগবে আপনার সাথে যে দিতে বলছে। হ্যাঁ শুনছো? কালকে থেকে তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমার। আমার উদ্দেশ্যটা দেখানোর একটাই, যে যাকে দেখছি না, যাকে জানি না, যাকে চিনি না, তাকে যদি এইভাবে বিশ্বাস করি, অ্যাকচুয়ালি ভাবছেন একটা সুন্দর ব্যক্তি পিছনে কথা বলছে আপনার সাথে, ইজ আ ফেক। ডোন্ট ট্রাস্ট এনিওয়ান ইন সোশ্যাল মিডিয়া। ইফ ইউ ট্রাস্ট এনিওয়ান, ইউ উইল গন। থ্যাংক ইউ। আজকের আলোচনার একদমই শেষটা এই রেশটা নিয়েই থাকুক, যে কাউকে আমরা বিশ্বাস করব না অদেখা অজানা মানুষকে। এই অদেখা এবং অজানা মানুষকে বিশ্বাস করলেই কিন্তু কোথাও একটা জাল তার পিছনে ছড়িয়ে থাকতে পারে, এই কথাটা মাথায় রাখতে হবে। জানি অনেকেই রয়েছে এখন, দেখছি হাতও তুলছো প্রশ্ন করবে বলে।
কিন্তু ওই সময়ের সঙ্গে ছুটতে ছুটতে কোথাও একটা আমরা হেরেই যাই। আজকেও হেরে গেলাম, কারণ ওপেন ফোরামটা আরো খানিকক্ষণ চালানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদের একেবারেই পারমিট করছে না। তাই আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যে প্যানেলিস্টরা ছিলেন তাদের খুব বিজি শিডিউল, তার মধ্যে থেকে যে এতটা সময় বার করলেন, আমাদেরকে অনেক কিছু জানালেন যা আমরা জানতাম না, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।